এই লোকটাকে দেখতে একদম একজন সাধারণ মানুষ বলে মনে হয়, কিন্তু আসলে সে একটা হিংস্র জানোয়ার। কিন্তু আমি তাকে জানোয়ার বলছি কেন? কারণ সে উলফ ক্রিকের আশেপাশে থাকে আর সেখানে আসা পর্যটকদের ধরে ফেলে, তারপর তাদের সঙ্গে এমন কিছু করে যা কেউ কল্পনাও করতে পারবে না। তাহলে চলুন এই হিংস্র জানোয়ারের গল্পটা একদম শুরু থেকে বুঝে নেওয়া যাক। তো বন্ধুরা, এই গল্পটা সম্পূর্ণ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। অস্ট্রেলিয়ায় প্রতি বছর 30,000-এরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয়। তাদের মধ্যে প্রায় 90% মানুষকে 1 মাসের মধ্যেই খুঁজে পাওয়া যায়। কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা চিরতরে নিখোঁজ হয়ে যায়, তারপর তাদের আর কখনোই দেখা যায় না। এরপর আমাদের পরিচয় হয় গল্পের মূল চরিত্র বেনের সঙ্গে। বেন সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, যাতে সে অস্ট্রেলিয়ার একটা বড় অংশ ঘুরে দেখতে পারে। এই যাত্রায় তার সঙ্গে ছিল ক্রিস্টি এবং তার বান্ধবী লিজ। বেন এই দুই মেয়ের সঙ্গে রাস্তায় পরিচিত হয়েছিল। যদিও তারা একে অপরকে খুব বেশি চিনত না, তবুও তাদের মনে হয়েছিল একসঙ্গে ভ্রমণ করাটা বেশ ভালো একটা আইডিয়া হতে পারে। এক রাতে প্রচুর মদ্যপান, বন্ধুদের সঙ্গে মজা করা এবং সেই অদ্ভুত ধরনের গ্রিন গ্রাসের নেশা করার পর পরের দিন সকালে তাদের অবস্থা এমন হয়ে যায় যে যেন কোনো বিবাহিত দম্পতির ডিভোর্স হতে চলেছে। সবাই আলাদা আলাদাভাবে ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠে। তারপর তারা দ্রুত ভালোভাবে গোসল করে আবারও একসঙ্গে জড়ো হয়, যাতে তাদের যাত্রা আবারও শুরু করতে পারে। যদিও তাদের মাথা ব্যথার অবস্থা ছিল একেবারে চরম পর্যায়ে, কিন্তু তাদের মূল লক্ষ্য হলো উলফ ক্রিকে পৌঁছানো। এটি একটি উল্কা বা মিটিওর পড়ার ফলে তৈরি হওয়া বিশাল এবং বিখ্যাত একটি ক্রেট বলতে বোঝায় মাটির উপর তৈরি হওয়া একটি বিশাল গর্ত। আর এই জায়গাটি দেখতে অস্ট্রেলিয়ায় প্রচুর পর্যটক আসে। তাদের প্রথম স্টপ হলো হেলস গেটস। সেখানে তারা নিজেদের ক্যাম্প তৈরি করে, আর সেখানে গিয়েই তারা জানতে পারে যে অস্ট্রেলিয়ার এই অঞ্চলটি এমন একটি জায়গা যেখানে সবচেয়ে বেশি ইউএফও বা এলিয়েন স্পেসশিপ দেখার দাবি করা হয়েছে। কিন্তু ওই দুই মেয়ের এলিয়েন নিয়ে কোনো আগ্রহ ছিল না, তাই তারা চুপচাপ ঘুমাতে চলে যায়। পরের দিন তারা খুব ভোরে সেখান থেকে রওনা দেয়। পথে লিজের চোখে পড়ে একটি সাইনবোর্ড। সেখানে লেখা ছিল সামনে যে গ্যাস স্টেশনটি আছে সেটি এই দীর্ঘ পথের মধ্যে শেষ পেট্রোল পাম্প। তাই তারা সামনে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য তারা গাড়িতে ফুয়েল ভরিয়ে নেওয়ার জন্য সেখানে থামার সিদ্ধান্ত নেয়। আর এখানে বেন নিজের একটি ভিডিও রেকর্ড করতে শুরু করে। তারপর পেট্রোল পাম্পের কর্মচারীর সঙ্গে তাদের কিছু অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়। তারপর ক্রিস্টি বেনকে বলে যে সে লক্ষ্য করেছে লিজ বেনকে পছন্দ করে, আর তার মনে হয় বেনও লিজকে পছন্দ করে। সে বলে, আমি জানি অস্ট্রেলিয়ায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু প্লিজ যা করার খুব তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নাও, যাতে অস্ট্রেলিয়া থেকে ফিরে আমি নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে পারি আর আমরা 4 জন মিলে পুরো পৃথিবী ঘুরতে বের হতে পারি। কিন্তু সামনে যা ঘটতে চলেছে তা দেখে মনে হয় না যে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। যখন তারা একটি রেস্টুরেন্টের ভেতরে যায়, সেখানে কয়েকজন বয়স্ক লোককে দেখতে পায়। তারা ওই দুই মেয়েকে খুবই নোংরা দৃষ্টিতে দেখতে শুরু করে। এক পর্যায়ে বিষয়টি এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে তারা বেনের কাছে এসে জিজ্ঞাসা করে, তুই কি এই মেয়েদের আমাদের সঙ্গে শেয়ার করবি? এই কথার বদলা নেওয়ার জন্য বেনও তাদের সঙ্গে মজা করতে শুরু করে। সে তাদের মধ্যে একজনের দিকে তাকিয়ে বলে, হেই, তোমার হাসিটা খুবই সুন্দর। এতে ওই বুড়োগুলো রেগে গিয়ে হিংসুটে আচরণ করতে শুরু করে। ফলে বেন ক্রিস্টি আর লিজকে বলে সেখান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর তারা অবশেষে উলফ ক্রিকে পৌঁছে যায়। সেখানে তাদের গাড়িটাকে একেবারে ক্রেটারের ধারে রেখে যেতে হয়, কারণ সামনে যেতে হলে প্রায় 3 ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে। আর যেহেতু উপরে ক্যাম্প করার অনুমতি নেই, তাই সন্ধ্যাটা সেখানে কাটানোর জন্য তারা শুধু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়। 3 জনই সেই ক্রিয়েটের সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। তারা কিছুক্ষণ সেখানে বসে সেই গ্রিন গ্রাসের নেশা করে। তারপর লিজ একটু ঘোরাঘুরি করার জন্য সামনে এগিয়ে যায়। বেনও তার পেছনে পেছনে যেতে শুরু করে। মনে মনে ভাবছিল, কে জানে, হয়তো এবার কথাটা জমেও যেতে পারে। আর সত্যি বেন সেখানে মেয়েটাকে পটানোর জন্য একের পর এক ডায়লগ দিতে শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরেই যখন তারা সেখান থেকে ফিরে আসতে শুরু করে, তখন তারা বুঝতে পারে যে 3 জনের ঘরেই হঠাৎ ঠিক সন্ধ্যা 30 মিনিটে আটকে গেছে। তারা আন্দাজ করে যে হয়তো এখন সন্ধ্যা 7টা বাজে, আর তাদের পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার আগে কাছের একটি গ্রামে পৌঁছাতে আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। তাই তারা দ্রুত নিজেদের গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না, এমনকি ইঞ্জিন ঘোরার শব্দও হচ্ছিল না। তাদের মনে হয় হয়তো গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, তাই তারা ব্যাটারি চেক করে। কিন্তু আসল সত্য হলো বেনের গাড়ি ঠিক করার কোনো ধারণাই ছিল না। তাই সে শুধু উপর উপর দেখে বলে, হ্যাঁ ভাই, ব্যাটারি সত্যিই নষ্ট হয়ে
গেছে, এখন মনে হয় রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে বেন তার অদ্ভুত সেই থিওরি শুরু করে। সে বলে হয়তো তাদের ঘড়ি আর গাড়ি এই কারণে বন্ধ হয়ে গেছে যে কারণ এই এলাকায় এলিয়েনদের কার্যক্রম অনেক বেশি, কিন্তু এই নির্জন জায়গায় তখন মেয়েরা ভয় পেতে শুরু করে, তাই তারা বেনকে চুপ করতে বলে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে তারা হঠাৎ কিছু তীব্র আলো তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পায়। প্রথমে তারা বুঝতে পারে না যে এটা কোন গাড়ি, কিন্তু আলোটা যখন আরো কাছে চলে আসে তখন তারা দেখতে পায় সেটি আসলে একটি বড় ট্রাক, আর ট্রাকটিতে অসংখ্য লাইট লাগানো। তিনজন গাড়ি থেকে নেমে আসে আর সেখানেই তাদের দেখা হয় মিক টেইলরের সঙ্গে। মিক তাদের জানায় যে সে শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিল আর তাদের গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। সে তাদের জিজ্ঞাসা করে তারা কোথায় যেতে চায়, আর যখন সে জানতে পারে এই দুজন মেয়ে ইংল্যান্ড থেকে এসেছে তখন সে তাদের দিকে নোংরা দৃষ্টিতে তাকাতে শুরু করে। এরপর সে তাদের গাড়িটা পরীক্ষা করে বলে এর ইগনিশন কয়েল নষ্ট হয়ে গেছে। এখন এই বেচারাদের তো জানাই ছিল না যে ইগনিশন কয়েল আবার কি জিনিস, কিন্তু মিক তাদের বুঝিয়ে বলে এটি পরিবর্তন করা খুব সহজ, শুধু এর জন্য কিছু টুল দরকার যেগুলো তার ক্যাম্পে রয়েছে। সে আরো জানায় তার ক্যাম্প এখান থেকে খুবই কাছে আর সে চাইলে তাদের গাড়িটা টেনে বা টোল করে নিয়ে যেতে পারে। তিনজন কিছুক্ষণ চিন্তা করে, আর যেহেতু তাদের কাছে খুব বেশি টাকা পয়সা ছিল না তাই বেন তাকে অনুরোধ করে ভাই আপনি শুধু আমাদের কাছের গ্রাম পর্যন্ত টেনে নিয়ে যান, কিন্তু মিক একেবারে পরিষ্কারভাবে না করে দেয়। সে বলে আমি ওদিকে যাচ্ছি না, আর তোমরা যদি আমার সাহায্য নিতে না চাও তাহলে আমিও তোমাদের এই মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যেতে পারি। এখন তাদের হাতে আর কোনো উপায় ছিল না, তাই বেন মিককে জিজ্ঞাসা করে কয়েলটা পরিবর্তন করার জন্য আপনি কত টাকা নেবেন। এই কথা শুনে মিক হাসতে শুরু করে। সে বলে অত পাগল হইও না, আমি তোমার কাছ থেকে এটার জন্য কোনো টাকা নিব না। বেনের মনে হলো যাক বিনা পয়সায় কাজ হচ্ছে, তাই তারা মিকের সঙ্গে তার ক্যাম্পে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন তারা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে যেতে থাকে, অথচ মিকের ক্যাম্প আসার আর নাম নিচ্ছিল না। যেখানে মিক বলেছিল তার ক্যাম্প নাকি এখান থেকে খুবই কাছে। অবশেষে যখন তারা সেখানে পৌঁছে যায় তখন একটি সাইনবোর্ড দেখতে পায়, আর সেখান থেকেই তারা জানতে পারে এটি পুরনো আমলের একটি মাইনিং সাইট ছিল যা বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এবং বিচ্ছিন্ন। মিক তাদের জানায় জায়গাটি সে এমন খালি অবস্থায় পেয়েছে, আর এই এলাকায় এমন আরো অনেক জায়গা রয়েছে। কিন্তু ধীরে ধীরে মিক তাদের প্রত্যেকের কথাই রেগে যেতে এবং বিরক্ত হতে শুরু করে। পরিস্থিতি তখন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা তাকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে। মিক একেবারে সোজা সাপটা বলে আমি যদি তোমাদের এটা বলি যে আমাকে তোমাদের সবাইকেই মেরে ফেলতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এখন যদি আমি ওখানে থাকতাম তাহলে জুতা হাতে নিয়ে দৌড়ে পালাতাম। তবে কিছুক্ষণ পর মিক হেসে বলে সে আসলে মজা করছে। সে জানায় মাঝে মাঝে সাধারণ মানুষের ভালোর জন্য সে এই এলাকার ক্যাঙ্গারুদের মেরে ফেলে, কারণ এই এলাকায় ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেড়ে গেছে। বন্ধুরা, মিক আসলে ঘুরিয়ে ফিরিয়ে কি বলতে চাচ্ছিল সেইটা তো আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু এই গাধাগুলো তখনও বুঝতে পারেনি যে মিক আসলে তাদেরই কথা বলছিল। এরপর সেই বুড়ো লোকটি তাদের বলে যে সে তাদের গাড়িটা ঠিক করতে যাচ্ছে, কাজ শেষ হলে সে তাদের জানিয়ে দেবে। মিক চলে যাওয়ার পর লিজ তার বন্ধুদের বলে যে সে লক্ষ্য করেছে মিক তাদের দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। অসাবধানতাবশত তাদের মজা ঠাট্টা তার পছন্দ হয়নি, তাই সে নিজেই মিকের কাছে যায় এবং তাদের সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানায়। তারপর সে যখন তার বন্ধুদের কাছে ফিরে আসে তখন সে দেখে বেন আর ক্রিস্টি এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে, আর লিজ যখন নিজেও মাটিতে বসে তখন কিছুক্ষণের মধ্যেই সে নিজেও গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু পরের দিন সকালে লিজের ঘুম ভাঙতেই তার চোখ কপালে উঠে যায়। সে নিজেকে ওই খনির ভেতরে একটা ঘরে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। বাইরে তখন দিনের আলো ফুটে গেছে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পায় না। তখন পরিষ্কার হয়ে যায় যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। সৌভাগ্যবশত মাটিতে পড়ে থাকা কাচের একটি টুকরো লিজের চোখে পড়ে। সেটি ব্যবহার করে সে নিজের বাঁধন কেটে দেয়। তারপর সে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। অবশেষে অন্ধকার নেমে এলে মিক আশেপাশে নেই সেটা বুঝতে পেরে সে সেখান থেকে বেরিয়ে আসে। দৌড়ে সে নিজের গাড়ির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার গাড়ির ইঞ্জিনটাই বের করে বাইরে ফেলে দিয়েছে যাতে গাড়িটা পুরোপুরি অকেজো হয়ে যায়। তারপর
সে সেই জায়গায় যায় যেখানে তাদের জিনিসপত্র রাখা ছিল, কিন্তু সেখানে গিয়ে সে শুধু রক্তাক্ত ব্যাগ আর তার বন্ধুদের কাপড় চোপড় দেখতে পায়। এটা দেখে লিজ ভাবে এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়াই ভালো, কিন্তু একজন সত্যিকারের বন্ধু হিসেবে সে নিজের সিদ্ধান্ত মুহূর্তেই বদলে ফেলে। সে ক্রিস্টিকে সাহায্য করার জন্য আবারও ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে সে ক্রিস্টিকে একটি ঘরের ভেতরে খুঁজে পায়। সেখানে ক্রিস্টিকে ছাদের একটি কাঠের বিমের সঙ্গে বাঁধা অবস্থায় রাখা ছিল, আর তার ঠিক সামনেই মিকটেল একটি স্নাইপার রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল। মিক ক্রিস্টিকে নিয়ে মজা করছিল এবং তাকে ভয় দেখানোর জন্য তার শরীরের একেবারে পাশ দিয়ে গুলি ছুড়ছিল। ক্রিস্টিন ভয়ে চিৎকার করতে থাকে। সে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু মিক হেসে বলে, এটা অসম্ভব, কারণ আমি যদি তোমাকে এখান থেকে ছেড়ে দিই তাহলে তোমরা সবার আগে পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দেবে। ক্রিস্টিনকে বাঁচানোর জন্য লিজ বাইরে থাকা বেনের গাড়ির গ্যাস ট্যাঙ্কটা বিস্ফোরণ করিয়ে দেয়। বিস্ফোরণের শব্দে মিকের মনোযোগ সেদিকে চলে যায় এবং সে বাইরে বেরিয়ে যায়। এই সুযোগে লিজ দ্রুত ক্রিস্টিনের কাছে চলে যায়, কিন্তু ক্রিস্টিন তখন এতটাই শকের মধ্যে ছিল যে সে কিছুতেই শান্ত হতে পারছিল না। ঠিক তখনই মিক আবারও ভেতরে ঢুকতে শুরু করে, তাই লিজ বাধ্য হয়ে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। টেবিলের নিচ থেকে লিজ দেখতে পায় মিক তার বন্ধু ক্রিস্টিনের বাঁধন খুলছে। তারপর সে ক্রিস্টিনকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে একজন মহিলার পচে যাওয়া লাশ পড়েছিল। মিক ক্রিস্টিকে বলে, এই মেয়েটা কয়েক মাস পর্যন্ত আমার বেড পার্টনার ছিল, যতদিন না পর্যন্ত আমি ওর প্রতি বিরক্ত হয়ে যাই এবং ওর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যায় ততদিন আমি তাকে আমার কাছেই রেখে দিই। ঠিক সেই মুহূর্তে লিজ তার লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। সে মিকের সামনে দাঁড়িয়ে অনুরোধ করে, আমার বন্ধুকে ছেড়ে দাও। মিক তখন ক্রিস্টিকে ছেড়ে দিয়ে লিজকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লিজ কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার দিকে একটি গুলি চালিয়ে দেয়। দুর্ভাগ্যবশত তার নিশানা ঠিক হয় না, গুলিটি মিকের গলা ছিঁড়ে বেরিয়ে যায়। মিক সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। লিজ তাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আবারও ট্রিগার চাপে, কিন্তু তখনই জানা যায় ওই বন্দুকে মাত্র একটি গুলিই ছিল। এখন গুলি শেষ হয়ে যাওয়ায় লিজ রাগের মাথায় ওই রাইফেল দিয়ে মিককে প্রচন্ড মারতে শুরু করে। তারপর সে দ্রুত তার বন্ধু ক্রিস্টিনের বাঁধন খুলে দেয় আর দুজন সেখান থেকে পালিয়ে যায়। ঠিক এখানেই তারা হরর মুভির সব থেকে বড় ভুলটা করে ফেলে। তারা খুনিকে মেরে না ফেলে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। দুজন দৌড়ে মিকের ট্রাকের কাছে পৌঁছে যায়, কিন্তু লিজ তখন বুঝতে পারে গাড়ির চাবিটি এখানে নেই। চাবি নেওয়ার জন্য তাকে আবারও মিকের কাছে ফিরে আসতে হয় এবং তার পকেট তল্লাশি করতে হয়। সৌভাগ্যবশত সে গাড়ির চাবি পেয়ে যায়। লিজ ট্রাকটি স্টার্ট করে এবং মাটিতে পড়ে থাকা মিকের শরীরের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। তাই তারা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে যায়। লিজ পুরো গতিতে ট্রাক চালাতে শুরু করে, কিন্তু কিছু দূরে যাওয়ার পরেই তারা পেছন থেকে আসা আরেকটি গাড়ির আলো দেখতে পায়। মিক টেইলর তাদের পিছু নিয়েছে। এখন রাতের অন্ধকার আর লিজ সেই রাস্তা ভালোভাবে চেনে না। এক সময় তাদের ট্রাকটি একটি গভীর খাদের কিনারায় গিয়ে থেমে যায়। বন্ধুরা, আমি যদি ওখানে থাকতাম তাহলে রাস্তা চিনি বা না চিনি ডাইরেক্ট এক্সেলারেটরে পা চেপে ধরতাম, যাতে সে কোনোভাবেই আমাকে ধরতে না পারে। কিন্তু ওই দুই মেয়ের মাথায় তখন একেবারেই একটা অন্যরকম বুদ্ধি আসে। তারা ট্রাকটাকে ওই খাদের মধ্যে ঠেলে ফেলে দেয়, তারপর নিজেরাও সেখানে লুকিয়ে থাকে, যাতে মিক মনে করে তারা দুজনই হয়তো ট্রাকের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়েছে এবং মারা গেছে। আর আশ্চর্যজনকভাবে তাদের এই পরিকল্পনাটা কাজও করে। কিন্তু মিক এত সহজ প্রতিপক্ষ ছিল না। সত্যিটা যাচাই করার জন্য সে নিজেই ওই খাদের নিচে নামতে শুরু করে, যাতে তাদের লাশ দেখতে পায়। এদিকে লিজ মিকের সেই দ্বিতীয় গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ির চাবিও তার কাছে ছিল না। তাই সে আবারও সেই ক্যাম্পে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে অন্য আরেকটি গাড়ি খুঁজে পায়। কিন্তু ক্রিস্টি তখন পুরোপুরি শকের মধ্যে ছিল। তার মাথায় সেই পচে যাওয়া লাশটির মুখ ভেসে উঠছিল। সে ভাবছিল ওই লাশটি হয়তো এমনই কোনো মেয়ে ছিল যে একদিন সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। লিজ তাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। সে বলে, এখনই যদি আমরা এখান থেকে না পালাই তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। দুজন আবারও সেই ক্যাম্পের দিকে এগিয়ে যায়, কিন্তু কিছু দূরে যাওয়ার পর ক্রিস্টি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার পক্ষে আর পায়ে হাঁটা সম্ভব হচ্ছিল না। তাই লিজ তাকে খনির বাইরে একটি জায়গায় লুকিয়ে থাকতে বলে। সে বলে, তুমি এখানেই লুকিয়ে থাকো, আমি একাই ভেতরে গিয়ে দ্রুত একটি গাড়ি খুঁজে নিয়ে আসি। ক্রিস্টি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু লিজ তাকে বোঝায়, আমি যদি 5 মিনিটের মধ্যে ফিরে না আসি তাহলে তুমি এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলে যাবে এবং কারোর কাছে সাহায্য চাইবে। আমি তোমাকে রাস্তায় গিয়ে খুঁজে নেব। এরপর লিজ ভেতরে গিয়ে একটি গাড়ি খুঁজতে শুরু করে,
কিন্তু কিছু দূর যাওয়ার পর তার চোখে পড়ে একটি দেয়ালে ক্রিক এলাকা থেকে নিখোঁজ হওয়া অসংখ্য পর্যটকের খবরের কাগজের কাটিং লাগানো ছিল। এটা দেখে পরিষ্কার হয়ে যায় যে এই সমস্ত মানুষ নিখোঁজ হওয়ার পেছনে মিক টেইলরের হাত রয়েছে। সৌভাগ্যবশত সেখানে লিজ একটি আসল পিস্তল এবং কয়েকটি গুলি খুঁজে পায়। তারপর সে আবারও সামনে এগিয়ে যায় এবং আরেকটি অন্য ঘরে ঢোকে। সে দেখতে চেয়েছিল সেখানে আর কেউ আছে কিনা। সেখানে সে একটি বিশাল লোহার চেন দেখতে পায়, যেটি একটি গভীর কুয়োর ভেতরে নামানো ছিল। আর কোনো পথ না থাকায় লিজ সেই চেন ধরে নিচে নামতে শুরু করে, কিন্তু হঠাৎ তার হাত চেন থেকে ছুটে যায় এবং সে সোজা নিচে পড়ে যায়। যখন সে উঠে দাঁড়ায় তখন তার চোখের সামনে এমন একটি দৃশ্য ভেসে ওঠে যে তার পুরো শরীর শিউরে ওঠে। সেখানে মানুষের লাশের স্তূপ পড়েছিল। লাশগুলো পুরোপুরি পচে গিয়েছিল এবং তাদের শরীরের ওপর অসংখ্য পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। ভয়ে লিজ সেখান থেকে উল্টো পায়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটি বিশাল গোডাউনের মধ্যে পৌঁছে যায়। সেখানে অনেকগুলো গাড়ি পার্ক করে রাখা ছিল, কিন্তু সেগুলো পরিষ্কার করার আগেই লিজ তার বয়ফ্রেন্ড বেনকে খুঁজতে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে সে এমন একটি দৃশ্য দেখতে পায় যা দেখে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঘরের ভেতরে রাখা ছিল আগের সব ভিকটিমের জুতা, কাপড় চোপড়, যাদের সেই ভয়ঙ্কর সাইকো কিলার মিক টেইলর খুন করেছিল। সেই ঘরের ভেতরে অসংখ্য ছবি, ক্যামেরা এবং পুলিশের রিপোর্ট রাখা ছিল। এর অর্থ ছিল এই শয়তান তার করা প্রতিটি অপরাধের মিউজিয়াম বানিয়ে রেখেছিল। লিজ সেখানে পড়ে থাকা একটি ক্যামেরার ভিডিও দেখতে শুরু করে। সেখান থেকে সে জানতে পারে এই ক্যামেরাটি একটি পরিবারটি তাদের মতোই উলফ ক্রিকে ঘুরতে এসেছিল। তাদের গাড়িও ঠিক তাদের মতোই নষ্ট হয়ে গিয়েছিল। তারপর তাদের সঙ্গে মিকের দেখা হয়। মিক তাদেরও ক্যাম্পে নিয়ে এসেছিল। সেখানে তাদেরও এই একই পানি পান করানো হয়েছিল, আর সেই পানি পান করার পরই তারাও ঘুমিয়ে পড়েছিল। এখানেই পরিষ্কার হয়ে যায় যে এটাই ছিল মিকের শিকার করার পদ্ধতি। এরপর মিক লিজের ক্যামেরাটি খুঁজে পায়। সেখানে ভিডিও দেখতে গিয়ে সে জানতে পারে উলফ ক্রিকে পৌঁছানোর আগেই পেট্রোল পাম্পের সামনে থেকে মিক তাদের পিছু করছিল। এটা দেখে লিজ আরো বেশি ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখানে পার্ক করে রাখা গাড়িগুলো স্টার্ট করার চেষ্টা করতে থাকে। অবশেষে একটি গাড়ি স্টার্ট হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মিক পেছন থেকে এসে হাজির হয়। সে লিজের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। নিজেকে বাঁচানোর জন্য লিজ একটি পকেট লাইফ বের করার চেষ্টা করে, কিন্তু সেই নরপিশাচ তার সঙ্গে খেলতে খেলতে তার আঙুলগুলো কেটে দেয়। লিজ প্রচন্ড ব্যথা আর শকের কারণে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যেতে শুরু করে। মিক তাকে বলে, তুই আমার ট্রাক নষ্ট করে দিয়েছি, এবার আমি তার বদলা নেব। তারপর সে লিজকে অজ্ঞান করে ফেলে। তারপর তার মেরুদণ্ডে ছুরি ঢুকিয়ে দেয়, যাতে সে আর হাঁটাচলা করতে না পারে। তারপর মিক তাকে জিজ্ঞাসা করে ক্রিস্টি কোথায়। অন্যদিকে ক্রিস্টি লিজের কথা মেনে সেই রাস্তা দিয়ে নিজের পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। তার লক্ষ্য ছিল যেভাবেই হোক কোনো একটা হাইওয়ে খুঁজে বের করা। ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর পর সে অবশেষে একটি রাস্তা পেয়ে যায়। সেখানে দাঁড়িয়ে সে কোনো একটি গাড়ি আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর একটি পুরনো গাড়ি এসে সেখানে থামে। গাড়ির ভেতরে একটি বৃদ্ধ লোক ছিল। ক্রিস্টি তার কাছে সাহায্য চায়, কিন্তু দুর্ভাগ্যবশত লিজ অজ্ঞান হয়ে যাওয়ার আগে মিককে সব সত্যি বলে দিয়েছিল। জানিয়ে দিয়েছিল যে তার বন্ধু কোন দিকে গেছে। তাই মিকও তার পিছু পিছু সেখানে এসে পৌঁছায়। ক্রিক যখন বুঝতে পারে তার পাশে থাকা এই বৃদ্ধ লোকটি ইতিমধ্যে মারা গেছে আর মিককে নিজের দিকে পুরো গতিতে এগিয়ে আসতে দেখে, ক্রিস্টি সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে গাড়ির চাবি নিয়ে দ্রুত গাড়ির ভেতরে বসে পড়ে। তারপর গাড়িটাকে স্টার্ট করে দেয়, কিন্তু সেই গাড়িটি ছিল অনেক পুরনো। তাই মিকের গাড়ির সামনে সেই গাড়িটার গতি কিছুই না। মিক টার্বো চালু করে মুহূর্তের মধ্যেই ক্রিস্টির গাড়ির পাশে চলে আসে আর গাড়ি চালাতে চালাতে তাকে নিয়ে মজা করতে থাকে। ক্রিস্টি রাগের মাথায় জোরে স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, ফলে মিকের গাড়ি রাস্তা থেকে নিচে নেমে যায়। কিন্তু মিক রাইফেল চালানোর ব্যাপারে ছিল একেবারেই দক্ষ। সে সেখানে দাঁড়িয়ে ক্রিস্টির গাড়ির চাকায় গুলি করে তার টায়ার পাঞ্চার করে দেয়, ফলে ক্রিস্টির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মিক ঠান্ডা মাথায় তার কাছে এগিয়ে আসে। এরপর নির্মমভাবে ক্রিস্টিকে হত্যা করে। তারপর ক্রিস্টি এবং সেই বৃদ্ধ লোকটির লাশ গাড়িতে তুলে রাখে। এরপর তাদের আগুনে পুড়িয়ে দেয়। অন্যদিকে বেনের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি নির্জন ঘরের মধ্যে দেখতে পায়। তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। সাইকোপ্যাথ মিকটেল যেসব পুরুষদের সঙ্গে দেখা করত তাদের সবাইকেই এই জায়গায় এনে বেঁধে রাখত। সেখানে সে কয়েকটি হিংস্র এবং ক্ষুধার্ত কুকুরও আটকে রেখেছিল, যাতে তারা বেনকে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলতে পারে। বেন ব্যথায় চিৎকার করতে থাকে। তারপর নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে কোনোভাবে সেই শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করে। অবশেষে সেখান থেকে সে কোনোভাবে বের হতে সক্ষম হয়। এখন তার কাছে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল
ছিল না। ঘন্টার পর ঘন্টা প্রচন্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে সূর্যগ্রহণ দেখতে দেখতে এবং প্রচন্ড তৃষ্ণায় কষ্ট পেতে পেতে অবশেষে সে রাস্তার পাশে এসে পৌঁছে যায়। সেখানে পৌঁছেই সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। সৌভাগ্যবশত সেই সময় একটি পরিবারের ভ্যান সেদিক দিয়ে যাচ্ছিল। তারা বেনকে দেখতে পায়। তারা বেনকে দেখতে পেয়ে গাড়ি থামায় এবং তাকে উদ্ধার করে নিজেদের সঙ্গে নিয়ে যায়। তো বন্ধুরা, এদিকে বেন বেঁচে গেলেও তার সেই দুই বান্ধবী সেই নরপিশাচের হাতে শিকার হয়ে যায়। আমাদের জানানো হয় অনেক খোঁজাখুঁজির পরে পুলিশ তাদের লাশও খুঁজে পায়নি, আর মিকটেল এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটার আরো 2টা পার্ট আছে। যদি দেখতে চাও কমেন্টে নেক্সট পার্ট লিখে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিও।